আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে, যে অধ্যায়টির নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। এতদিন পর্যন্ত তোমাদের সরলীকরণ সম্পর্কে ক্লাস হয়েছে এবং আজ হচ্ছে চতুর্থ ক্লাস, এবং যে ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত সম্পর্কে। এবং পরবর্তী ক্লাসেও কিন্তু আমরা অনুপাত ও সমানুপাত সম্পর্কে আরও ডিটেলে আলোচনা করব। কয়েকটি ক্লাস হবে, তারপরে নতুন অধ্যায় আবার শুরু হবে। তো প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু সময় মতো করবে, তাহলে প্রত্যেকটি অধ্যায় খুব ভালোভাবে শিখতে পারবে। পরীক্ষায় যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। তো তাই তোমাদের প্রত্যেককে বলবো যে নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে। অঙ্কের ক্ষেত্রে বা আদার্স যে সমস্ত সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টে যা যা প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। তাহলেই তোমরা প্রত্যেকেই 70+ নম্বর তোমরা কিন্তু পাবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, যদি এ অনুপাত বি সমান 2:3 এবং বি অনুপাত সি সমান 4:5 হয়, তবে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? তো এই রকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে করবে? দেখো, এখানে এ অনুপাত বি অর্থাৎ এ বাই বি সমান দেওয়া আছে 2/3, আর বি বাই সি দেওয়া আছে 4/5। এখানে একটু ভালোভাবে দেখো, এ সমান 2, বি সমান 3, বি সমান 4, সি সমান 5। এখানে এ বি বি সি, এখানে দেখো ডবল আছে বি, বি দুবার আছে, তো বি এখানে দেখো 3 আছে, বি এখানে 4 আছে। তো এই যে 3 এবং 4 দুটো আলাদা মান রয়েছে, তাহলে বি এর মান যদি আমরা একই করে দিই তাহলে সেটা কিন্তু সমান অনুপাতে হয়ে যাবে। তাহলে 3-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 3 4 12 হবে, আর 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 4 3 12 হবে, তাহলে দুটো সমান হবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, যে যখন আমরা এর সাথে 4 গুণ করব তখন উপরেরটির সাথেও কিন্তু আমাদের 4 গুণ করতে হবে। ঠিক আছে, একই রকমভাবে এর সাথে যখন আমরা 3 গুণ করব নিচেরটির সাথে আমাদেরকে 3 গুণ করতে হবে। তাহলে কত হলো? 4 2 8, 3 4 12, এখানেও 3 4 12, আর 3 5 15। এটা কেন করলাম? এটা করলাম তার কারণ হচ্ছে বি এর যে মান, সেই বি এর মান 1 করার জন্য। দেখো, এখানে বি এর মান 12 হলো, এখানেও বি এর মান 12 হলো, অর্থাৎ দুটো জায়গাতেই সমান আছে। তাহলে দুটো জায়গাতেই সমান মানে কি? এখানে দেখো আমরা কি পেলাম, এ সমান কত পেলাম? 8 পেলাম। তাহলে কত হলো? এ অনুপাত বি অনুপাত সি সমান কত হলো? এ সমান আমরা 8 পেলাম, বি সমান আমরা পেলাম 12, আর সি সমান আমরা পেলাম 15। তাহলে কত হলো উত্তর? উত্তর হলো 8:12:15। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারলে? অর্থাৎ এই রকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা দেখে নেবে যে কোনটি ডবল আছে। এখানে বি ডবল আছে, তাহলে বি এর যে মানটি রয়েছে সেই মানটিকে তোমরা সর্বদা সমান করার চেষ্টা করবে। তো যখনই সমান হবে তখনই কিন্তু এবিসি এর অনুপাত আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে যদি বলা হতো যে এ অনুপাত সি সমান কত, তাহলে এ অনুপাত সি সমান কত হবে? এ এর মান হচ্ছে 8, আর সি এর মান কত? 15। তাহলে যদি এ অনুপাত সি বলা হতো তাহলে 8:15 হতো। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু
আনসারগুলো এখান থেকে বেরিয়ে আসবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে 4 অনুপাত এখানে কিছু নেই, সমানুপাত এখানে কিছু নেই, অনুপাত 16। অঙ্কটি এই রকম। তাহলে এই জায়গাগুলিতে যদি আমরা এক্স ধরে নিই, এক্স, তাহলে কি হবে? এটা যদি আমরা লিখি তাহলে 4-এর নিচে এক্স হবে আর এক্সের নিচে 16 হবে। 4-এর নিচে এক্স হবে আর এক্সের নিচে 16 হবে। তাহলে এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার সমান 4 × 16 = 64। তাহলে এক্স সমান কত হবে? √64। √64 মানে কি? 8 × 8 = 64। তাহলে 8 হবে এখানে কারেক্ট আনসার। 8 হবে কারেক্ট আনসার। কারণ এখানে কি বলা হয়েছে? মধ্য সমানুপাতি কত? তো মধ্য সমানুপাতির মান কত হলো? 8 হলো। তাহলে এখানে 8 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি এইরকম প্রশ্ন আসে তাহলে কিন্তু এভাবেই করবে। মধ্য সমানুপাতিকে এক্স ধরে তারপরে এরকম আড়াআড়ি গুণ করবে, তাহলেই আনসার কিন্তু বেরিয়ে যাবে। এরপর দেখো বলা হচ্ছে 8, 12 এবং 20 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি অর্থাৎ 4 নম্বরে কি আছে? তো দেখো অঙ্কটি কি রকমের। প্রথমে বলা হয়েছে 8, তারপরে বলা হচ্ছে 12, তারপরে 20 আর চতুর্থ সমানুপাতিটি এখানে ড্যাশ, অর্থাৎ সেটাকে আমাদেরকে বার করতে হবে। তো যদি আমরা চতুর্থ সমানুপাতি এক্স ধরে নিই তাহলে এটা আমরা আগেরটির মতোই লিখব। আগেরটির মতো আমরা কিভাবে লিখব? 8-এর 12, 8-এর 12 সমান 20-র এক্স। এইভাবে পরপর লিখতে হয়। এই যে প্রথম দুটো আছে সেটা 8-এর 12 আর লাস্টের দুটো 20-র এক্স। তাহলে এখানে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে 8x সমান 12 × 20, তাহলে 12 × 2 = 24 আর একটা 0। তাহলে x সমান কত হবে? 240/8, কারণ এখানে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল। তাহলে 3 × 8 = 24, 30। তাহলে x সমান কত হলো? 30 হলো। তাহলে x সমান হয়ে যাবে 30, অর্থাৎ চতুর্থ সমানুপাতিটি হবে 30। তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে এভাবেই তোমরা করবে। এরপর দেখো এই প্রশ্নে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির যোগফল কত? অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত কিন্তু দেয়া আছে। তো দুটি সংখ্যার অনুপাত যদি দেয়া থাকে তাহলে আমরা ধরে নেব যে প্রথম সংখ্যাটি 3x আর দ্বিতীয় সংখ্যাটি 4x। তাহলে প্রথম সংখ্যাটি কত হলো? প্রথমটি হলো 3x আর দ্বিতীয় সংখ্যাটি হলো 4x। তাহলে আমরা দুটি সংখ্যা পেয়ে গেলাম। এরপর বলা হচ্ছে তাদের লসাগু 180। তো এই দুটি সংখ্যার লসাগু কত হবে? 12x হবে। লসাগু কত হবে? 12x হবে। তাহলে দেখো লসাগু সমান 180 বলা হয়েছে, অর্থাৎ 12x সমান 180।
তাহলে আমরা বলতেই পারি যে 12x সমান হচ্ছে 180। তাহলে শুধু x সমান কত হবে? 180/12। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 15 180, তাহলে 15 হবে x সমান। তাহলে বলছে যে সংখ্যা দুটির যোগফল কত? তো সংখ্যা দুটি কী ছিল? 3x আর 4x। তাহলে 3x আর 4x এর যোগফল কত হবে? 7x হবে। এই দুটো যোগফল আমাদেরকে বার করতে বলেছে। তাহলে 3x আর 4x এর যোগফল হবে 7x। এরপরে দেখো x এর মান তো আমরা জানি 15। তাহলে এখানে 7 গুণিত 15, কারণ 7-এর সাথে x গুণ রূপে আছে। তাহলে x এর মান 15, তাহলে 15 এখানে বসিয়ে দিলাম। তাহলে 7 15 কত হয়? 105। 7 15 105। তাহলে দুটি সংখ্যার যোগফল কত হলো? 105 হলো। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। দেখো এরপরে পরের প্রশ্নটি একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে দেখো বলা হচ্ছে একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:6:8। যদি ব্যাগে মোট 210 টাকা থাকে তবে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? অর্থাৎ 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? কতগুলি 50 পয়সা আছে এখানে কিন্তু বলা হয়েছে। তো এখানে আমাদের 3 ধরনের এখানে কিন্তু মুদ্রা আছে। একটা হচ্ছে 1 টাকার মুদ্রা, কতগুলি আছে? 5 অনুপাতে। 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? 6 অনুপাতে। আর 25 পয়সার মুদ্রা কত আছে? 8 অনুপাতে। তাহলে যে 3 ধরনের মুদ্রা সেইগুলো কত টাকা হচ্ছে সেগুলো আমরা প্রথমে কিন্তু হিসাব করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 টাকার মুদ্রা আছে 5x, 50 পয়সার মুদ্রা আছে 6x, আর 25 পয়সার মুদ্রা আছে 8x। ঠিক আছে, 1 টাকার মুদ্রা আছে 5xt, আর 50 পয়সার মুদ্রা আছে 6xt, আর 25 পয়সার মুদ্রা আছে 8xt। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পয়সাতে কিন্তু কনভার্ট করব। কেন? কারণ হচ্ছে দেখো এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, তো পয়সাতে আমরা কনভার্ট করব, তাহলে সহজ হয়ে যাবে। 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে একে 100 দিয়ে গুণ হবে। তাহলে কত হলো? 5-এর সাথে 100 গুণ, তাহলে 500x। এটা কত হয়ে গেল? 500x। এটা দেখো বলা হচ্ছে 50 পয়সা, এটা তো পয়সাতে আছেই, তাহলে এটাতে গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হবে? 5×6 = 30, 300x। এরপর দেখো এটা কত হবে? 8×25 কত? 4×25 100, 8×25 200, তাহলে 200x। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ কত হলো? এটা যুক্ত এটা যুক্ত এটা, তাহলে 500 আর 300 800, 800 আর 200 1000, তাহলে 1000x। টোটাল টাকা কত আছে? 1000x। আর এখানে এরা দেখো বলে দিয়েছে যে ওই ব্যাগে মোট 210 টাকা আছে। তো 210 টাকাকে যদি আমরা পয়সাতে কনভার্ট করি তাহলে কত হবে? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 210 টাকা সমান 210 গুণিত 100, মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে 100 দিয়ে গুণ মানে কি? 100তে কটা শূন্য থাকে? দুটো শূন্য থাকে, তাহলে এখানে আরও দুটো শূন্য যোগ হয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে x সমান কত হচ্ছে? 21000/1000। এই 1000টি এদিকে চলে এলো, তাহলে 3টা শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 21। পড়ে থাকলো 21,
তাহলে x সমান হয়ে গেল 21। এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তবে 50 পয়সার মুদ্রা কয়টি আছে। তো 50 পয়সার মুদ্রা কয়টি ছিল আগে? 6x। 50 পয়সার মুদ্রা 6x ছিল, তাহলে 6x 50 পয়সার মুদ্রা আছে। এরপর আমরা x এর মান তো জানি 21, তাহলে 21 দিয়ে এখানে গুণ হবে, তাহলে কত হবে? 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 126। তাহলে 126 মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে x অনুপাত y সমান 3:4, তবে এই অনুপাত এত এর মান কত? তাহলে এইরকম যদি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে করবে? দেখো এখানে সরাসরি তোমরা ধরে নেবে x এর মান 3 আর y এর মান 4। তাহলে এখানে x এর মান আমরা 3 ধরব আর y এর মান আমরা ধরব 4। তাহলে আমাদেরকে এটার মান বার করতে বলেছে। তাহলে আমরা লিখব এখানে 7x + 3y অনুপাতটা আমরা বাই রূপে লিখব। অনুপাতটা আমরা কি রূপে লিখব? বাই রূপে। 7x - 3y। তাহলে এরপরে মানগুলো বসিয়ে দাও। x এর মান কত? 3, y এর মান 4। তাহলে এখানে কত আছে? 7x। তাহলে 7 এর সাথে x মানে 3 গুণ, আর 3y, y মানে কত? 4, এটা গুণ রূপে হবে। আর নিচেও একই রকমভাবে 7 × 3 বিযুক্ত 3 × 4। তাহলে 3 × 7 = 21 যুক্ত 3 × 4 = 12। একই রকম 3 × 7 = 21 বিযুক্ত 3 × 4 = 12। তাহলে 21 আর 12 যদি যোগ করা হয় তাহলে 20 আর 10 = 30 আর 3 × 33। এটা বিয়োগ যদি করা হয় 2 আছে কত? 11, 9 11। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 11 = 33 আর 3 3 9। তাহলে 11 3 হলো। 11 3 মানে কত? 11:3। 11:3 অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ, বি এবং সি এর মধ্যে 1250 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি এর 2/9 অংশ এবং সি পায় এর 3/4 অংশ। সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? তো দেখো এখানে কি বলা হয়েছে যে এ পায় বি এর 2/9 অংশ আর সি পায় এর 3/4 অংশ। তাহলে আমাদেরকে ধরতে হবে বিটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি পায় এক্স অংশ। বি পায় কত? এক্স অংশ। তাহলে এ পাবে কত? এ পাবে বি এর 2/9 অংশ। তাহলে বি এর তো এক্স, তার 2/9। তাহলে কত হবে? 2x/9। 2x/9 হচ্ছে। এরপর দেখো বলা হচ্ছে সি পায় এর 3/4 অংশ। সি কত পায়? এর কত? এ হচ্ছে 2x/9, এর 3/4 অংশ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 2 × 4 আর 3 3 9। তাহলে কত হলো? এক্স এর 3 2 × 6। তাহলে দেখো আমরা পেলাম বি এর ক্ষেত্রে এক্স, এর ক্ষেত্রে 2x/9 আর সি এর ক্ষেত্রে x/6। এই যে টোটাল টাকা পেলাম এই প্রথমটি, দ্বিতীয়টি এবং তৃতীয়টি, এই তিনটের যোগফল হবে 1250 মোট টাকা। তাহলে আমরা এখানে লিখব যে x +
2x/9 প্লাস x/6 সমান 1250। ঠিক আছে, তাহলে এটাকে আমাদেরকে ভগ্নাংশে যোগ করতে হবে। তাহলে লসাগু কত হবে? 18 হবে। তাহলে এখানে কত হবে? 18x প্লাস 9 দুগুণে 18, তাহলে 2, 2 দুগুণে 4, তাহলে 4x, আর 6 3 18, 3 হচ্ছে, তাহলে এখানে হবে 3x সমান 1250। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে? 18 4 22, 22 আর 3 25, তাহলে 25x নিচে হলো 18 সমান 1250। তাহলে 25x সমান কত হবে? 1250 গুণিত 18। এই গুণটা করবে না, গুণ করলে সময় লাগবে। তাহলে x সমান কত হবে? 1250 গুণিত 18 বাই 25। এটা কাটাকাটি যাবে, দেখো 5 5 25, 5 2 10, 5 5 25, 250 হলো। এরপরে 5 দিয়ে আবার কাটাকাটি করো, 5 5 25, 0 50 হলো। তাহলে 5 18 90, আর একটা 0 আছে, তাহলে 900 হয়ে গেল। তাহলে এক্স সমান হচ্ছে 900। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল? যে সি কত টাকা পাবে। তাহলে সি মানে কত? সি মানে তো ছিল x/6। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম? 900 পেলাম, আর নিচে আছে 6। এটা কাটাকাটি করলে কত হবে? 3 দুগুণে 6, 3 3 9, 300। তাহলে 300কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 150, তাহলে কত হচ্ছে? 150 হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। এটা যারা বুঝতে পারলে না তারা আরেকবার দেখবে। এখানে যে শর্তটি বলা আছে সেই শর্তটি যদি তোমরা ভাঙতে পারো তাহলেই কিন্তু অঙ্কটি হয়ে যাচ্ছে। শর্ত অর্থাৎ প্রথমে আমরা বি এরটা ধরলাম, তারপরে এ পেলাম, তারপরে সি পেলাম, আর এই তিনটের যোগফল হচ্ছে 1250। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি। এক্স এর মান যদি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা সি এর মানটা এখান থেকে বসিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:11। প্রতিটি সংখ্যার সাথে 7 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3। তাহলে ছোট সংখ্যাটি কত? তো দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত কিন্তু দেয়া আছে 7:11। তাহলে প্রথম সংখ্যাটি কত? 7x, আর দ্বিতীয় সংখ্যাটি 11x। তাহলে প্রথমটি কত? প্রথমটি হচ্ছে 7x, আর দ্বিতীয়টি হচ্ছে 11x। এগুলো হচ্ছে দুটো সংখ্যা। এরপর কি বলেছে? যে প্রতিটি সংখ্যার সাথে 7 যোগ করলে, প্রতিটি সংখ্যার সাথে আমরা 7 যোগ করে দিলাম, তাহলে 2:3 হবে, অর্থাৎ 2/3 হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে কত হচ্ছে? 3 7 21x, আর 3 7 21, 11 দুগুণে 22x, আর 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 21x আর এই 22xটাকে আমরা এইদিকে নিয়ে এলাম, তাহলে ওই দিক থেকে এদিকে এলে কি হবে? প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর ডান দিকে আছে 14, আর এটা যদি এইদিকে যায়
তাহলে প্লাস আছে, এদিকে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো 21x হচ্ছে প্লাসে, 22x হচ্ছে মাইনাসে। তাহলে যেহেতু 22টা বড়, তাহলে মাইনাস চিহ্নটা এখানে থেকে যাবে। 22 থেকে 21 গেলে কত থাকে? 1 থাকে। 1 মানে হচ্ছে শুধু এক্স। আর 21 থেকে 14 গেলে কত থাকে? 7 থাকে। কিন্তু যেহেতু মাইনাসটা হচ্ছে বড়, তাহলে এখানে -7 হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হয়ে গেল 7। এরপর বলা হচ্ছে যে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যা মানে কত ছিল? আমাদের তো দুটো সংখ্যা, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 11x। তাহলে 7 বড় নাকি 11 বড়? 11 বড়। তাহলে ছোট সংখ্যাটি কত? 7x। তাহলে 7x যদি আমাদের ছোট সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 7 গুণিত x এর মান কত? 7। x এর মান 7, তাহলে 7 7 49। তাহলে ছোট সংখ্যাটি কত হয়ে গেল? 49। অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের অঙ্কে বলা হচ্ছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। যদি ওই মিশ্রণে আরও 15 লিটার জল মেশানো হয়, তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:8। তাহলে আসল মিশ্রণে, অর্থাৎ আগের যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল? ঠিক আছে, আগের অঙ্কটির মতোই, কিন্তু এখানে শুধুমাত্র জলটা মেশানো হচ্ছে, দুধ কিন্তু মেশানো হচ্ছে না। তাহলে এখানে আমরা ধরে নেব যে দুধ হচ্ছে 7x, দুধ হচ্ছে 7x আর জল হচ্ছে 5x। তাহলে দুধ যদি হয় 7x আর জল যদি হয় 5x, তাহলে আমাদেরকে কি বলেছে? যে 15 লিটার জল মেশানো হলো, অর্থাৎ এটা কি হবে? এটা হবে 7x আর নিচে হবে 5x। এর সাথে কি বলেছে? যে 15 লিটার জল মেশানো হলো, তো জল হচ্ছে 5x, এর সাথে আমরা 15 লিটার আরও জল মিশিয়ে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম, কিন্তু দুধ যা ছিল তাই আছে। তখন বলছে নতুন অনুপাত হবে 7:8, অর্থাৎ 7/8। তাহলে এটা আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে? 7 8 56x সমান 5 7 35x প্লাস 7 15 105। তাহলে এই যে 35x, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে, এদিকে আনলে হয়ে যাবে মাইনাস। তাহলে -35x সমান 105। আচ্ছা, 56 থেকে 35 গেলে কত থাকে? 21 থাকে, সমান 105। তাহলে x সমান কত হবে? x সমান হবে, ডান দিকে তো 105 আছেই, আর এই 21টা চলে গেল নিচে। কেন? কারণ গুণ ছিল, ভাগ হয়ে গেল। তারপর এটাকে দেখো 7 দিয়ে কাটাকাটি করো, 3 7 21, 7 দিয়ে, তাহলে 7 একে 7, 3 35, 5 7 35, 3 5 15। তাহলে x সমান কত হলো? x সমান হয়ে গেল 5। x সমান 5। এখানে কি বলা হয়েছিল? যে আসল মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল? তা আসল মিশ্রণ কোনটা? আসল মিশ্রণ প্রথমেরটা। দুধের পরিমাণ কত ছিল? 7x। দুধের পরিমাণ কত ছিল? 7x। আমরা তো x এর মান জানি 5, তাহলে 7 গুণিত 5, তাহলে 35 লিটার। 35 লিটার ছিল, এখানে 35 হবে এখানে কারেক্ট আনসার। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে 3 ব্যক্তির বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56 বছর।
সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়স কত? সবচেয়ে বড় ব্যক্তিকে লাস্টেরটি, তাহলে তার বর্তমান বয়স কত? তো দেখো এখানে কি বলা হয়েছে যে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56 বছর। আর এই যে অনুপাত সেটা দেয়া কি আছে, সেটা হচ্ছে বর্তমানে। তাহলে 3 ব্যক্তির বয়সের অনুপাত বর্তমানে কত রয়েছে? 4:7:9। তাহলে তাদের ধরে নিলাম যে প্রথম ব্যক্তির বয়স হচ্ছে 4x, প্রথম ব্যক্তির বয়স হচ্ছে 4x, দ্বিতীয় ব্যক্তির বয়স হচ্ছে 7x, আর তৃতীয় ব্যক্তির বয়স হচ্ছে 9x বর্তমানে। ঠিক আছে, তো সেগুলো যোগ করলে কত হবে? সেগুলো যোগ করলে কত হবে? 7 আর 4 11, 11 আর 9 20, তাহলে 20x। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 20x। এরপর বলছে দেখো 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56 বছর। 8 বছর আগে, তো প্রথম ব্যক্তি 8 বছর আগে, এর 8 বছর কম হবে। দ্বিতীয় ব্যক্তিরও কিন্তু 8 বছর কমে যাবে 8 বছর আগে, আর তৃতীয় ব্যক্তিরও 8 বছর বয়স কিন্তু কমে যাবে 8 বছর আগে। তাহলে টোটাল কত কমছে? 8 আর 8 16, আর 8 24। তাহলে তিনজনের যে মোট বয়স থেকে 24 বছর যদি আমরা কমিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি। এটা হচ্ছে, তাহলে এটা সমান দেওয়া আছে 56। এটা সমান কত দেওয়া আছে? 56। তাহলে আমরা কি করব? 20x মাইনাস 24 সমান হচ্ছে 56। আচ্ছা, 20x সমান, এটা তো মাইনাসে আছে, ওইদিকে নিয়ে গেলে কত হবে? প্লাসে হবে। তাহলে 56 যুক্ত 24। আচ্ছা, 56 সাথে 24 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 50, 60, 70 আর 10-এ 80। তাহলে x সমান 80/20, 4 20 80 মানে হচ্ছে 4, অর্থাৎ x সমান হয়ে যাচ্ছে 4। x সমান কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমাদেরকে কি বলা হয়েছিল যে সবচেয়ে বড় ব্যক্তির বয়স কত? তো বড় ব্যক্তির বর্তমান বয়স কত হবে? 9 দিয়ে গুণ হবে। তাহলে 4 নাম 36, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যদি বলা হতো যে সবচেয়ে ছোট যে ব্যক্তি, সেই ব্যক্তির বয়স কত, তাহলে কত হতো? 4 4 16 বছর। কিন্তু যেহেতু সবচেয়ে বড় ব্যক্তি বলেছে, তাহলে 4 9 36 বছর, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে x 12, y 108 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান যথাক্রমে কত হবে? অর্থাৎ x এর মান কত আর y এর মান কত হবে? তো দেখো এই রকম যদি অঙ্ক থাকে তাহলে তোমাদের করতে হবে, দেখো বলেছে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ x অনুপাত 12 সমানুপাত y অনুপাত 108। তাহলে আমরা এটাকে লিখতে পারি x/12 সমান 12/y সমান y/108, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই যে লাস্টের দুটো আছে, এই লাস্টের দুটোকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার। কত হবে? ওয়াই স্কোয়ার সমান 12 গুণিত 108। 12 গুণিত 108 যদি আমরা করি তাহলে কত হবে? 8 12 96 এর 6, হাতে থাকে 9, 9 9 12 0 0, 9 হলো 12কে 12, 1296 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 1296। ওয়াই স্কোয়ার সমান হয়ে গেল 1296। তাহলে ওয়াই সমান কত হবে? √1296, এটা হয় 36। 36 36-এ 1296 হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা ওয়াইয়ের মান কত পেলাম? 36 পেলাম। ওয়াইয়ের মান কত পেলাম? 36 পেলাম। দেখো এখানে কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেছি, ওয়াই সমান 36। তাহলে এক্স আর ওয়াই
তাহলে ওয়াইয়ের মান দেখো এখানেও 36 আছে, এখানেও 36 আছে, মানে এ অথবা বি যে কোনো একটি উত্তর হবে। আমরা এক্সের মান বার করলেই বুঝে যাব যে কোনটা উত্তর হবে। এখানে দেখো এই যে দুটো আছে, এই দুটোর ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। ওয়াইয়ের মান কত? 36। তাহলে x/12 সমান 12/36, ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে কত হলো? x/12 সমান 3/36, তাহলে 1/3 হবে। তাহলে এটা কত হবে? 3x সমান 12, বা x সমান 12/3 সমান কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে x সমান হলো 4 আর y সমান হলো 36। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4:5 অনুপাতে বৃদ্ধি পায় এবং প্রস্থ 3:2 অনুপাতে হ্রাস পায়, তবে তার ক্ষেত্রফল কি অনুপাতে পরিবর্তিত হবে? এখানে একটু বোঝার আছে যে দেখো এখানে কি বলা হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 4:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 4 থেকে হয়ে যাচ্ছে 5। দৈর্ঘ্য কি হচ্ছে? আগে ছিল 4 এবং বৃদ্ধি হয়ে হয়ে গেল 5। একই রকমভাবে প্রস্থ দেখো হ্রাস পাচ্ছে, অর্থাৎ 3 থেকে হয়ে গেল 2। অর্থাৎ আগে দৈর্ঘ্য কত ছিল? 4 এবং আগে প্রস্থ ছিল 3। আগে দৈর্ঘ্য ছিল 4 আর প্রস্থ ছিল 3, তাহলে ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 3 4 12 ছিল আগে। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 4 আর প্রস্থ ছিল 3, তাহলে 3 4 12 বর্গ একক ছিল ক্ষেত্রফল আগে। আর এখন কি হলো? এখন দৈর্ঘ্য হলো 5 আর প্রস্থ হলো 2, প্রস্থ হলো 2, তাহলে কত হলো ক্ষেত্রফল? 10 হলো। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 12, এখন ক্ষেত্রফল হয়ে গেল 10। তাহলে কি বলা হচ্ছে যে তবে তার ক্ষেত্রফল কি অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ এই দুটোর অনুপাত কত হবে? 12:10 সমান কত হবে? 6:5। তাহলে 6:5 মানে হচ্ছে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 468। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 468 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3। অর্থাৎ সংখ্যা দুটি কত কত? একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। প্রথম সংখ্যাটি কত হচ্ছে? 2x আর একটা হচ্ছে 3x। এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি 468। তাহলে বর্গের সমষ্টি, তাহলে বর্গ করব তারপরে সমষ্টি করে দেব। তাহলে এটা হচ্ছে 468 হচ্ছে। তাহলে এটা সমান কত? 2 2 4 আর x স্কোয়ার, এটা 3 3 9 x স্কোয়ার 468। তাহলে 9 4 13 x স্কোয়ার সমান 468, বা x স্কোয়ার সমান কত হবে? 468/13। তাহলে 13 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 13 39, 3 13 39 40 78, 6 13 78, তাহলে 36 হচ্ছে। তাহলে x সমান কত হবে? √36 মানে কত? 6। x সমান কত হলো? x সমান হয়ে গেল কিন্তু 6। তাহলে বলছে ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যা তো 2x। ছোট সংখ্যা কত? 2x। 3xটা বড়, 2xটা ছোট, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 2x। তাহলে x এর মান যদি 6 হয় তাহলে 6 2 12, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি স্কুলে
ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:3। যদি 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় তাহলে 50 জন কমে গেল, তাহলে মাইনাস। এবং 50 জন ছাত্রী যদি নতুন ভর্তি হয়, অর্থাৎ 50 জন আরও চলে এলো, অর্থাৎ 50 যোগ হবে, তবে অনুপাতটি উল্টে 3:5 হয়ে যায়। তাহলে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তো দেখো এখানে ছাত্রছাত্রীর অনুপাত কত? 5:3, অর্থাৎ 5x হচ্ছে ছাত্র আর 3x হচ্ছে ছাত্রী। 5x হচ্ছে ছাত্র আর 3x হচ্ছে ছাত্রী। তাহলে এখানে আমরা লিখব 5x আর এখানে লিখব 3x। এরপরে কি হচ্ছে? 50 জন ছাত্র কিন্তু স্কুল ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ হবে এখানে 50, কারণ যে পরিমাণ ছাত্র ছিল তার থেকে আরও 50 জন এখানে চলে গেল। আর 50 জন ছাত্রী নতুন ভর্তি হলো, অর্থাৎ এখানে যে ছাত্রী আগে ছিল তার সাথে 50 কিন্তু যোগ হয়ে যাবে। তখন নতুন অনুপাত হবে 3:5, অর্থাৎ 3/5। তাহলে এটাকে আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কত হবে? 5 5 25x, 25x বিযুক্ত 5 5 25 আর একটা 0, আর এখানে 3 3 9, তাহলে 9x প্লাস 3 5 15, 150। তাহলে দেখো 9xটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে ছিল প্লাস, এদিকে এলো মাইনাস হয়ে গেল। আর ডান দিকে কত ছিল? 150, আর এই 250টা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ ছিল যোগ হয়ে গেল। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 16x সমান 200 আর একে 300, 50 50 100, তাহলে 400 হলো। তাহলে x সমান কত হবে? 422 হলো। তাহলে 422 কি হবে? 4 100 400, 4 4 16, 4 25 100। তাহলে x সমান হয়ে গেল 25। x সমান কত হলো? 25 হলো। তাহলে কি বলছে? যে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো স্কুলে ছাত্র ছিল 5x আর ছাত্রী ছিল 3x। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 5x আর 3x মানে হচ্ছে 8x। 8x হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 25, তাহলে এখানে 25 কিন্তু আমরা গুণ করে দেব। x এর জায়গায় আমরা 25 লিখব। তাহলে 8 25 কত? 4 25 100, 8 25 200। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 200 জন। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে যদি এ এর 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5, তবে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? তো এইরকম অঙ্কের ক্ষেত্রে দেখো প্রথমে আমরা লিখব এ এর 30%, অর্থাৎ এ এর 30% সমান বি এর, এটা কত হবে ভাঙলে? 25-এর নিচে 100 হবে, 25-এর নিচে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, দুটো সংখ্যা দুটো শূন্য, সমান সি এর 1/5। সি এর 1/5। এখান দেখো প্রত্যেকটাতে 100 100 করে নিচে আছে, আমরা এটাকেও 100 করব। তাহলে 100 করতে গেলে কি হবে? 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে 20 দিয়ে গুণ মানে কি? উপরেও 20 দিয়ে গুণ করব। তাহলে 20 20 কেটে গেল, তার মানে সমানই থাকলো। তাহলে কত হলো? এটা সমান হয়ে গেল, এখানে লিখছি 30a/100 সমান 25b/100 সমান
20C বাই 100। এইগুলোকে সমান করার জন্য এটা করলাম। এবারে 100 100 100 এগুলো কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 30A সমান 25B সমান 20C। এগুলোকে 10 দিয়ে ভাগ করো। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি প্রত্যেকটাকে, তাহলে কত হবে? 3 10 30, তাহলে 3A। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5B। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 দুগুণে 20C হলো। এবার দেখো, যেহেতু এটা দশমিকে আছে তার জন্য এই প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করব, প্রত্যেকটাকেই 2 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে 6A, আড়াই, আড়াইয়ের ডবল কত? 5, আর 2 দুগুণে 4C। তাহলে এখানে এই যে 6 5 আর 4 এই তিনটে সংখ্যা লসাগু কত? এই তিনটে সংখ্যা লসাগু হবে 3 5 15 দুগুণে 30 দুগুণে 60। 60 হচ্ছে লসাগু। তাহলে দেখো, এখানে 60 যদি লসাগু হয় তাহলে এটা করতে হবে A অনুপাত B অনুপাত C সমান কি হবে? সেটা হলো 60 ভাজিত 6, আর এখানে 60 ভাজিত 5, আর এখানে 60 ভাজিত 4। তাহলে 6 10 60, 5 12 60, আর 4 15 60। তাহলে কত কত হলো? 10 অনুপাত 12 অনুপাত 15। এ অনুপাত বি অনুপাত সি সমান কত হলো? 10 অনুপাত 12 অনুপাত 15। অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 10 অনুপাত 12 অনুপাত 15। তো এই হচ্ছে আজকের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই টাইপগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমরা যারা ক্লাসটি করলে যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটি আবার সেই জায়গাটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। খুব সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর নিয়মিত ক্লাসগুলি কিন্তু করবে। অঙ্কের ক্ষেত্রে যা যা টপিক রয়েছে, যা যা অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় আমি তোমাদের করিয়ে দেব। আর যে টাইপগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই টাইপগুলি কিন্তু তোমাদের করে দেব। তো সেক্ষেত্রে ক্লাসগুলি তোমরা কিন্তু সময় মতো করবে। আর প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।